স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। দুই পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে বিমানবন্দর সড়ক ব্যবহারকারী যাত্রীরা পড়েন মহাবিপাকে। অধিকাংশ মানুষই সময় মতো পৌঁছাতে পারেননি অফিসে। এমনকি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া রোগীও রেহাই পাননি ভোগান্তি থেকে। প্রায় 7 ঘন্টা পর শ্রমিকরা বনানীর সড়ক ছাড়লে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। ভোরে সড়কে দুই সহকর্মীর প্রাণ গেছে, সেই ক্ষোভ নেমে এসেছে রাস্তায়। পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি থেকে ছুটে এসে সড়ক অবরোধ করেন মহাখালীর আমতলীতেও। পুলিশে দেখে ভিডিও করে নিয়ে গেছে, কেউ পদক্ষেপ নিছে না। আর পুলিশরা পয়সা ক্যান চ্যাটিং করে ওখানে বলাকা গাড়ি প্রথম ধাক্কা মারছে, পরে ফিগাবে নিচে যায়, পরে একটা মাইক দিয়ে মেরে দিয়ে চলে গেছে। পরে ভুক্তভোগী যাত্রীদের প্রতিবাদে আমতলী মোড়ের অবস্থান থেকে সরে যায় আন্দোলনকারীরা। আমাদের সমর দাম আছে, আমাদের সমর দাম নাই, আমাদের জীবনের দাম নাই। তবে চেয়ারম্যান বাড়ির সড়ক অবরোধের জের ছড়িয়ে পড়ে প্রায় পুরো ঢাকা শহর জুড়েই। বিশেষ করে এ ভোগান্তি তীব্র ছিল মহাখালী, গুলশান, বিমানবন্দর সড়ক সহ মূল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে। সহকর্মীর মৃত্যুর ক্ষোভ প্রকাশের এ আক্রোশ থেকে মুক্তি নেই মুমূর্ষ রোগীরও। কোন হাসপাতালে যাচ্ছেন? বসুন্ধরা। নিরুপায় ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেয় বিকল্প পথে। সকাল 6:30টার কিছু পর রাজধানীর চেয়ারম্যান বাড়ির সড়কে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর তখন থেকেই আমতলীতে ঠায় দাঁড়িয়ে দূরপাল্লার বাসগুলো। ক্লান্তিকর অপেক্ষায় শত শত যাত্রী। রমজানের দিন এটা কুচিত হইতেছে, রোজাদারদেরকে কষ্ট দিতেছে না। আমি 6টার দিকে গাড়ি মহাখালীতে টান দিছি। আমার গাড়ি এতক্ষণ শেরপুর থাকতো, এখন আমরা মহাখালী আছি। এখন পর্যন্ত কোনো পুলিশ সেনাবাহিনী দেখিনি। পায়ে হেঁটে কিংবা পথ পরিবর্তন করে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কিছু বিকল্প থাকলেও দূরপাল্লার যাত্রীদের করার ছিল না কিছুই। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল সারা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করা হয় মহাসড়ক। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে ছাত্র জনতা। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছাত্রদলও। সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যোগ দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নওগাঁয় বিক্ষোভে প্রদর্শন করা হয় লাল কার্ড। নারীর প্রতি সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 3 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বাগেরহাট, জয়পুরহাট, কুড়িগ্রাম ও সাতক্ষীরায়। এদিকে নারীর প্রতি সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাজীপুর, চুয়াডাঙ্গা, নাটোর, ঝিনাইদহ, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে 7 দিন ও অপর 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিরাপত্তা নিয়ে শঙ্কায় মধ্যরাতে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানিতে মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন, বোনের স্বামী, শাশুড়ি ও ভাইয়ের প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। এদিকে সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। এ সময় তারা বলেন, তাদের পক্ষ থেকে আসামিদের কোনো আইনি সহায়তা দেয়া হবে না, সব সহায়তা করা হবে শিশুটির মামলায়। ডিসেম্বরে জাতীয় নির্বাচন মাথায় রেখে কাজ করছে নির্বাচন কমিশন। বিষয়টি জানানো হলো ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে। আর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য পাশে থাকবে বলে জানান হাইকমিশনার। সোমবার নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন সারাহ কুক। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। Free, fair and inclusive elections here in Bangladesh. আমরা চাই বাংলাদেশে একটি অবাধ নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। Thank you.
জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসাথে সম্ভব। সংবিধান সংস্কার কমিশনের যে প্রতিবেদন 5 ভলিউমের, তার পঞ্চম ভলিউম, যেটা পঞ্চম খণ্ডে রাজনৈতিক দলগুলো মতামত কিন্তু আছে, ওনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন ওনারা চান। তো ফলে সকলের এক অর্থে সিভিল সোসাইটির একটা জনগণের একটা বড় মতামতের জায়গা কিন্তু আমরা তৈরি করেছি। অন্তর্বর্তী সরকার বিএনপির কোনো অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়, আবার কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলে মন্তব্য নেতাদের। তারা এও বলছেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে ক্ষমতার পরিবর্তন দরকার, আর সেটা হতে হবে নির্বাচনের মাধ্যমে। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে দলের শীর্ষ নেতা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গেল 16 বছরে আওয়ামী লীগের দুর্নীতি নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের বর্তমান অস্থির পরিস্থিতি স্থিতিশীল করতে তাগিদ আসে দ্রুত নির্বাচনের। সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে, আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করি। অতীতের অন্যায়কে, অতীতের দুঃশাসনকে আমরা ভুলে না যাই, বরং তার থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়নের পথ উদ্ঘাটিত করবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। তার অনুপস্থিতিতে যিনি দায়িত্ব নিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে বিএনপির কাউন্সিলে যে স্লোগান ঘোষণা করলেন, সেটা হলো দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আর এই সাম্প্রতিক আন্দোলনে, এই আন্দোলনটাকে গড়ে তোলার জন্য যিনি সবচেয়ে বেশি এবং অব্যাহতভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিকে সকালে দেশ জুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষকদের গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন। গেল আগস্টে ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশকে গাজার মতোই বিধ্বস্ত অবস্থায় পান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল আগস্টে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। এদেশ ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত, গাজার মতোই। তবে এদেশে কোনো ভবন ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। তিনি বলেন, হাসিনা শাসন আমলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের একটি পরিবার। ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে, কিন্তু দেশকে আগের অবস্থায় নেয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়া বিপজ্জনক। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার আইএসপিআর-এর দেয়া বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছ থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকলে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে। সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ভলকার তুর্ক দাবি করেন, আন্দোলনে সেনাবাহিনী বল প্রয়োগ করলে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ অনিশ্চিত হতে পারে বলে তিনি সতর্ক করেছিলেন।
সাভারের আশুলিয়ায় জুয়েলারি দোকান মালিক দিলীপ দাসকে কুপিয়ে হত্যা ও স্বর্ণ লুটের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। সোমবার ভোরে সাভার থানায় মামলা দায়ের করা হয়। নিহত স্বজনরা জানান, দোকান বন্ধ করার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে সাথে থাকা জুয়েলারির ব্যাগ নিয়ে পালিয়ে যায়। নিহত দিলীপ দাসের সাথে কারো শত্রুতা ছিল না। ডাকাতির উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য $272 মিলিয়ন নতুন সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। স্থানীয় সময় রবিবার এই ঘোষণা দেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই সহায়তা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের 14টি প্রকল্পে ব্যয় করা হবে, যার লক্ষ্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।